প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মৃগী রোগ, বা যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি এপিলেপসি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আর.এন. ভট্টাচার্য 1947 সালের জুলাইয়ে ধানবাদ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1972 সালে রাঁচি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমসিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি এএমআরআই হসপিটালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এপিলেপসি বা মৃগী রোগ অনেকেই কিন্তু নামে চিনে, মৃগী রোগ বললেই চিনে ফেলে। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই মৃগী রোগ বা এপিলেপসিটা আসলে কি এবং কি ধরনের লক্ষণ তাতে প্রকাশ পায়? এপিলেপসি এটাকে একজন আমরা বলতে পারি ইট ইজ এ লোকে ভাবে যারা সোশ্যাল স্টিগমা। বাড়িতে কাউর এপিলেপসি হয় আমরা কাউকে বলতে লাগে, লজ্জা পাই। হ্যাঁ, কিন্তু সেটা তো নয়। এপিলেপসি এক রকমের রোগ। তো এপিলেপসি আগে যেমনি বলতো যে মানে কি বলবো ওটাকে, ইভিল স্পিরিট। হ্যাঁ, মানে শয়তানের একটি প্ররোচনা বা তাকে ভূতে ধরেছে, এই ধরনের অপসংস্কারগুলো ওর মধ্যে চলে আসতো। ওঝাকে দিয়ে ঝাড়ানো হতো, এই করা হতো। হ্যাঁ, এখনো কিন্তু হচ্ছে গ্রামে গঞ্জে হয়। সেই জন্য বলছি প্রথম জিনিস অ্যাওয়ারনেস দরকার। এটি যে একটি রোগ, সেটিকে রোগ হিসেবেই নিতে হবে। রোগ কেন, এপিলেপসিকে যদি আমি বলি যে ক্লাসিফাই করতে যদি হয়, তো আমরা একটাকে বলি ইডিওপ্যাথিক, যেটা কারণ আমরা জানি না। দ্বিতীয় হচ্ছে সিমটোমেটিক, যদি ব্রেন টিউমার হয় তাতেও এপিলেপসি হতে পারে, কিংবা চাইল্ডহুড ডিজিজ হয়, যে অনেকে ফেব্রাইল কনভালশন যেটা বলে, বাচ্চা ছেলের যখন হাই ফিভার হয় তখন ওদের খিঁচুনি আসে। সেইটাকে যদি ভালো করে ম্যানেজ না করি আস্তে আস্তে পরবর্তীতে। কিন্তু এপিলেপসির একটা এটা হচ্ছে যে এপিলেপসি ট্রিটমেন্ট করা সত্ত্বেও লং টার্ম ট্রিটমেন্ট, এটা লং টার্ম ট্রিটমেন্টের দরকার। আমরা বলি রিফ্র্যাক্টরি এপিলেপসি, অ্যারাউন্ড 30% অফ দ্য এপিলেপটিক্স যারা, তাদের ইন দ্য লং রান ওরা রিফ্র্যাক্টরি, মানে ওষুধে কাজ হচ্ছে না। কখন আমরা বলবো রিফ্র্যাক্টরি? এটা আমরা বলি রুল অফ 2, 2 বছরের ট্রিটমেন্ট, মোর দেন 2 ড্রাগ, এক ড্রাগের বেশি, মোর দেন 2 ফিটস মানে খিঁচুনি পার মান্থ যদি কাউর হয়, তখন আমরা ওটাকে বলবো রিফ্র্যাক্টরি। তখন আমাদের ইনভেস্টিগেট করা উচিত যে অন্য কোনো কারণ আছে কিনা। আচ্ছা, মানে যদি 2 বছরের বেশি সময় হয়, দুটো ড্রাগের বেশি ওষুধ দিয়েও কন্ট্রোল হচ্ছে না, আচ্ছা, দুবার মিনিমাম অ্যাটাক হচ্ছে পার মান্থ, এই সিচুয়েশনটা যখন হবে তখন ধরে নিতে হবে যে সেটি অন্য কোনো রোগের কারণে আসছে না। তখন কি কারণ আছে, হ্যাঁ, কি করতে পারি আমরা। আচ্ছা, এপিলেপসি সার্জারি, যে আজকাল এপিলেপসির জন্য অপারেশন হয়, তার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন যেমনি আমরা করি, এমআরআই স্ক্যানের, হ্যাঁ, স্পেশাল টাইপ অফ এমআরআই স্ক্যান, তখন ইনভেস্টিগেশনের জন্য আমরা, তারপরে ইজি আমরা বলি, ভিডিও ইজি 24 আওয়ার্স, যেমনি হার্টের জন্য হল্টার করা হয়, সেমনি ব্রেনের জন্য 24 ঘন্টা 48 ঘন্টা কন্টিনিউয়াস ইজি মনিটরিং করা হয়। তাতে যদি কোনো দোষ দেখা যায়, অনেক ক্ষেত্রে অপারেশন করলে তাতে উন্নতি হয়। একটা তো হচ্ছে যে টিউমার থাকে, তো টিউমারকে অপারেশন করলে কিছু লাভ হবে, কিংবা ব্রেনের কিছু অংশে জন্মগত কোনো দোষ যদি থাকে, সেটাকে অপারেশন কেটে বাদ দেয়া। হ্যাঁ, তো
এপিলেপসি সার্জারি ইট হ্যাজ কাম ইন এ বিগ ওয়ে, যেটার জন্যে এই রিফ্র্যাক্টরি এপিলেপসি অনেক ক্ষেত্রেই আমরা এটাকে ট্রিটমেন্ট করতে পারি, মানে কন্ট্রোল করতে পারি। কেননা এপিলেপসি লোকে ভাবে ঠিক আছে একবার হলো ফিটস হলো, তার কিন্তু এতে কি হয়, যতবার এপিলেপটিক অ্যাটাক হচ্ছে তত ব্রেনের ক্ষতি হচ্ছে। আমরা যেটাকে বলি স্কোলাস্টিক পারফরমেন্স, কি বলবো ওটাকে, মানে ব্রেনের ওদের সমস্ত অ্যাক্টিভিটি, ওদের ব্রেনের ফাংশনগুলো আস্তে আস্তে লস হচ্ছে, ড্যামেজ হচ্ছে। হ্যাঁ, তো সেইগুলোকে প্রিভেন্ট করার জন্য, তার মানে এই অ্যাটাকগুলোকে আমাদের কন্ট্রোলে আনতে হবে এবং প্রিভেন্ট করতে হবে, সেটি হচ্ছে ফার্স্ট আমাদের উদ্দেশ্য। তাই সোশ্যাল স্টিগমা যেটা বলছিলাম, অনেক ক্ষেত্রে আমি দেখেছি লোকে এটা জানাতে ভয় পায়, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, তার বিয়ে হবে না। হ্যাঁ, ট্রিটমেন্ট করে কন্ট্রোলে আছে। অনেক আমার পেশেন্ট আছে যাদের মানে এমন না শিক্ষিত ফ্যামিলি, ওরাও যখন বিয়ে, হঠাৎ আমার কাছে বিয়ের কার্ড নিয়ে এলো, আমি বললাম তোমরা জানিয়েছো? না, জানালে কি বিয়ে হবে? মানে এই ধারণাটাই তো মানে এইটা অ্যাওয়ারনেসটা, যে এপিলেপসিটা একটা স্টিগমা নয়, ইটস এ ডিজিজ। যেমনি ব্লাড প্রেশার, হ্যাঁ, সুগার, ডায়াবেটিস একটা ডিজিজ, তার জন্য ট্রিটমেন্ট দরকার, তাই না? তারপরে অনেকে আসে বিয়ের পর আমার বাচ্চা, ওর এপিলেপসি হবে কি না হবে সেটা নিয়ে ভয় থাকে। আচ্ছা, তখন তাদেরকে কি বোঝান? তো তাদের হচ্ছে যে এটা দেখা গেছে স্ট্যাটিস্টিক্যালি, যদি বাবা মার মধ্যে একজনকার এপিলেপসি আছে, তাদের বাচ্চাদের এপিলেপসি হওয়ার চান্স হয়, কিন্তু দ্যাট ইজ এ নর্মাল প্যারেন্টসের যা চান্স তাই। যদি দুজনই এপিলেপটিক্স হন, তার বাচ্চাদের চান্স অফ এপিলেপসি হওয়ার 30 to 50% চান্স বেশি থাকে, সম্ভাবনা বেশি হয়। আচ্ছা, সেটা আগে থেকে সচেতন থাকলে সেটির চিকিৎসাও সম্ভব। আচ্ছা, তো চিকিৎসা আপনারা কি ধরনের চিকিৎসা আসলে দিয়ে থাকেন এদেরকে? আপনি একটা বলেছেন যে রিফ্র্যাক্টরি যেটি আছে তার জন্য সার্জারিক্যাল প্রসিডিওর, এছাড়া যারা এপিলেপটিক রোগী যারা আছেন, সাধারণত আপনারা কোন কোন চিকিৎসাগুলো সিলেক্ট করেন এবং সেটি ডিপেন্ড করে কিসের উপরে? আসলে এটা আমি তো নিউরোসার্জন, নিউরোলজিস্টরাই এটাকে করেন। যারা একটা গ্রুপ অফ নিউরোলজিস্ট যারা এপিলেপ্টোলজিস্ট, যারা সারাদিন ওই নিয়েই থাকেন। এটা ইন্ডিয়াতে অনেক সেন্টার আছে, যেখানে আমি ছিলাম, সে দ্যাট সেন্টার ইজ ওয়ান অফ দ্য ফেমাস সেন্টার উইচ ইজ নোন নট অনলি ইন ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওখানে রেগুলার এপিলেপসি সার্জারি হয়। তো এখানে ওই ড্রাগ, এত নিউয়ার ড্রাগ আছে, ড্রাগের একটা কমপ্লিকেশন আছে, সাইড এফেক্ট, কিন্তু নিউয়ার ড্রাগের সাইড এফেক্টটা অনেক কম থাকে। এবং আপনি বলছিলেন যে লং ডিউরেশনের, এটা লং ডিউরেশন, অনেক দিন, অনেক ক্ষেত্রে জীবনভরও খেতে হতে পারে। আচ্ছা, কন্ট্রোলে রাখার জন্য। আচ্ছা, সাথে করে আপনাদের কি পরামর্শ থাকে রোগীদের জন্য, বা এই যে যখন তখন একটা অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটি আসলে কতখানি? প্রথম যখন ট্রিটমেন্ট শুরু হয় পেশেন্ট, তখন কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। স্কুলে যদি বাচ্চা, স্কুলে যেন জানে ওরা, অনেক সময় ওর সঙ্গে একটা কার্ড দিয়ে দেয়া হয় এপিলেপসি হলে, হ্যাঁ, যে সবাই যেন জানতে পারে, এবং তাকে যাতে আসলে তখন হেও করা না হয়, সে যাতে সোশ্যালি অ্যাকসেপ্টেড থাকে সবার কাছে, সেটি অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে। এবং এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে যে এটি একটি রোগ এবং এটি হচ্ছে প্রতিকারযোগ্য এবং সেটি নিয়ন্ত্রণে রাখার মতো একটি, এবং যারা নিয়ন্ত্রণে রাখতে পারে তারা সুস্থ স্বাভাবিক মানুষের মতোই বসবাস করতে পারে আমাদের সাথে। স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টি নিয়ে দিলেন। আপনাকেও ধন্যবাদ, আর এনটিভিকেও ধন্যবাদ যে আমার বক্তব্য রাখতে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি সামাজিক সমস্যা যেটি স্যার বারবার বলছিলেন, মৃগী রোগ বা এপিলেপসি। এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ শুনলাম আমরা আজকের অতিথির কাছ থেকে। আশা করছি এই পরামর্শগুলো আপনাদের কাজে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসব, আমাদের সঙ্গে থাকুন।
দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে থেকে আমরা হাতের একটা করাবো, মুভমেন্ট করবো। সেই মুভমেন্টটা আসলে করতে আমরা তিনটা দেখাবো, সিকোয়েন্স দেখাবো। তো আজকে দেখাবো হচ্ছে ফার্স্ট সিকোয়েন্স। এই প্রত্যেকটা সিকোয়েন্সে আপনার সুপার সেটের মাধ্যমে হাতের এটা করতে হবে, মুভমেন্টগুলো করতে হবে। এই সিকোয়েন্সটা খেয়াল রাখবেন যে যারা অনেক দিন ধরে ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ আছেন, বিভিন্ন হাতে বিভিন্ন রকম আপনারা মুভমেন্ট করেছেন, করার পরেও একটা সময় গিয়ে আর ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তারাই এই ইস্যুটা করবেন। যে একদম ইনিশিয়ালি যদি এটা করতে চান তাহলে খুব একটা আপনাদের ইমপ্রুভমেন্ট হবে না, বরং দেখা যাবে জয়েন্টসে গিয়ে পেইন হবে এবং মাসেলটা বাড়ার চেয়ে আরও দেখা যাবে যে কমে যাবে। যারা দেখা যায় যে হাতের ইমপ্রুভমেন্ট হওয়ার পরও একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেট হয়ে গেছে, আর বাড়ছে না, অথবা নর্মাল যে প্রোগ্রামগুলোতে আছে সেই প্রোগ্রামে খুব একটা রেসপন্স করছে না, তারা যদি এই সুপার সেট 3টা যদি অ্যাডাপ্ট করেন আপনাদের প্রোগ্রামে, তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট উইদিন 30 ডেজে আপনার হাতের অন্যরকম একটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা রিজন হচ্ছে যাদের অনেকে দেখা যায় হাতে ম্যাসিভনেস আছে কিন্তু ওই পরিমাণ কাটস নেই অথবা ওই পরিমাণ ভাস্কুলারিটি নেই, তারা যদি এইটা প্রোগ্রামটা ইনভলভ করেন তাহলে দেখবেন যে কাটস এবং ভাস্কুলারিটি খুব তাড়াতাড়ি করে হয়ে আসবে, চলে আসবে। এখন দেখুন যে ফার্স্ট সুপার সেটটা আমরা কীভাবে মারবো। ওকে, প্রথমে আমরা চলে যাব কেবলসের কাছে। কেবলসের নিব, হেল্প নেব, কারণ যেহেতু আমরা বলেছিলাম এটা শুধু কাটস এবং ভাস্কুলারিটির জন্য, এই জন্য কেবলসের হেল্প প্রথমে আমরা নেব। এই জন্য প্রথমে আমরা মারবো বাইসেপ কার্ল। ওকে, গো। ইয়েস, এর আগেও আমরা এটা দেখিয়েছিলাম যে কেবল কার্ল। তবে এখানে একটা পার্থক্য যে জিনিসটা হবে, এটাতে আমরা যেহেতু আমরা সুপার সেট মাধ্যমে মারবো, ওয়েটটা একটু কম নেবেন, এমনভাবে কম নেবেন যাতে আপনি 25টা মারতে পারেন, 25 বলছি এই কারণ আপনি কিন্তু অলরেডি ইয়েতে আছেন, প্রোগ্রামে আছেন, আপনি আগে মাসলটা করেছেন, বিল করেছেন। এখন শুধুমাত্র এক্সট্রা কিছুই দিব, প্রেশার দেবো, যে কারণে আপনার ভিজিবিলিটিটা চেঞ্জ হবে। ওকে, যখন এক্সারসাইজটা শেষ হয়ে যাবে, 25টা যখন হয়ে যাবে, ওকে, দেন উই গো ফর দ্য ট্রাইসেপ। এই কেবলসটাকে আপনি আস্তে করে উপর দিকে করে তুলে ফেলবেন। ইয়েস, এখন ট্রাইসেপের জন্য আমরা যেটা বলেছিলাম কেবল প্রেস ডাউন, এই মুভমেন্টটা আমরা করবো। ইয়েস, সেম মুভমেন্ট, যখন বলে ওয়েটটা আপনি কমিয়ে নেবেন যাতে আপনি 25 বার মারতে পারেন। তো এইভাবে নিচে 25 বাইসেপের জন্য এবং উপর থেকে কেবলসটা লাগিয়ে যখন আপনি ট্রাইসেপের 25টা মারবেন, এটা হচ্ছে 1 সেট। এইভাবে 5 সেট মারবেন। এই 5 সেট যদি মারেন তখনই আপনার সুপার সেট নাম্বার 1-এর একটা এইটা আপনার হলো শেষ হবে। এক্সারসাইজটা ম্যাক্সিমাম যেটা হবে আপনার শেপিং এবং ভাস্কুলারিটি বাড়বে, এবং যেহেতু আপনি সুপার সেটের মাধ্যমে করছেন, আপনার কোনো মাসেলই কিন্তু কমপ্লিটলি রেস্টটা পাবে না। সুতরাং রিকভার করার আগে আপনি হিট করছেন, যে কারণে আপনার পাম্পিংটা বেশি হবে। এবং নেক্সট দিন আমরা করবো, দেখাবো কীভাবে আরেকটা প্রোগ্রাম এর সাথে আমরা অ্যাডাপ্ট করব। দর্শক, ছোলা আমাদের সবার খুব প্রিয় এবং পছন্দের একটি খাবার। ছোলার মধ্যে কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। দর্শক, ছোলা আমাদের দেশের অতি পরিচিত একটি ডাল। শুধুমাত্র রোজাই নয়, আজকাল কিন্তু আমরা সবসময় ছোলা খেয়ে থাকি। ছোলার কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। এটা প্রোটিন গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত এবং সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে পরিচিত, কেননা ছোলা হচ্ছে আমাদের শরীরে বেশ প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে। এটি ডাল হিসেবে এত বেশি উন্নত কেননা এই ডালে রয়েছে হাই ফাইবার, অর্থাৎ ছোলা থেকে পেয়ে যাবেন আপনি অনেক খাদ্য আঁশ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ছোলা খাওয়ার পর সেটি আমাদের রক্তে ব্লাড সুগারের মাত্রা খুব ধীরে ধীরে বাড়ায় এবং ছোলার ফাইবার ব্লাডে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে। সেই জন্য ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই ছোলার কিন্তু কোনো জুড়ি নেই এবং তাদের খাদ্য তালিকায় আমরা পুষ্টিবিদ হিসাবে কোনো না কোনোভাবে ছোলা লিখে থাকি। তবে এটা ঠিক, যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের জন্য এই ছোলা অবশ্যই খাওয়া যাবে না। ছোলার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে ছোলার মধ্যে বেশ কিছু মিনারেলস পাওয়া যায়, বিশেষ করে কপার, ম্যাঙ্গানিজ, যেগুলো খুব লেস অ্যামাউন্টে আমাদের শরীরে লাগে, কিন্তু যাদের আমাদের শরীরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধুমাত্র কার্বোহাইড্রেট, ফাইবার বা প্রোটিন হিসেবে নয়, বেশ কিছু ভিটামিনস ও মিনারেলস হিসেবে কিন্তু ছোলার কোনো জুড়ি নেই এবং এটিকে কমপ্লিট মিল হিসেবে কিন্তু আপনারা চাইলে খেতে পারেন, কারণ এই একটি ছোলা থেকে মেজর এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের সব কিছুই পাওয়া যায়।
তবে আমাদের দেশে বেশ কিছু বিষয় লক্ষ্য করা যায় যে ছোলা অনেককেই দেখা যায় যে না ভিজিয়ে খুব কুইক সিদ্ধ করে খেতে, যেটি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। মনে রাখবেন, ছোলাকে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হয়, অথবা সেটা সম্ভব না হলে মিনিমাম 6 ঘন্টা আপনাকে ছোলা ভিজিয়ে রাখতে হবে। এতে করে ছোলার যে বাহ্যিক কেমিক্যালস বা ফাইটিনসগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, এবং সেই ছোলা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এছাড়াও রোজা ছাড়াও আমরা সবসময় বলে থাকি যারা এক্সারসাইজ করেন তাদেরকে ছোলাটা একটি মিল হিসেবে রাখতে, বিশেষ করে ছোলার সাথে যদি টক দই অ্যাড করে খাওয়া যায় তাহলে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দুটো প্রোটিনই আপনি পেয়ে যাবেন। যারা ওজন কমাতে চায় তাদেরকে আমরা দুপুরের বা রাতের মিল হিসেবে অনেক সময় টক দই, ছোলা ও সবজি এই 3টা খাবারকে রেকমেন্ড করে থাকি, কেননা ছোলার ফাইবার শরীরের ওজন কমাতে সাহায্য করে। দর্শক, প্রোটিনের চাহিদা পূরণ করতে আমাদেরকে সারাদিনে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল সবই খেতে হয়, যার মধ্যে প্রাণীজ প্রোটিনগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে আমরা এই ডালটাকে এবং বাদামকে রিকমেন্ড করে থাকি। তাই যাদের ব্লাডে কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের প্রোটিনের চাহিদা পূরণ করা কিন্তু বাদ দেওয়া যাবে না। সেই জন্য মাছ, মাংস একটু কমিয়ে প্রোটিনের সেই চাহিদা যদি ছোলা থেকে পূরণ করা যায় তবে কিন্তু সহসাই আপনি রক্তে কোলেস্টেরল কমাতে পারবেন। এছাড়া ছোলা আমাদের দেশে সাধারণত 2 ভাবে খাওয়া হয়ে থাকে। একটি হচ্ছে আস্ত ছোলা, যেটাকে আমরা অনেক সময় ভেজে খাই, মানে রোস্টেড হিসেবে খাই অথবা সিদ্ধ করে খাই। আরেকটি হচ্ছে ছোলার ছাতু। আমাদের দেশে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় কিন্তু ছোলাকে পাউডার করে এই ছাতুটিকে ব্যবহার করা হয়। যাদের ওজন বাড়ানোর প্রয়োজন হয় এবং বাচ্চাদের খাবারে সাধারণত এই ছোলার ছাতু ব্যবহার করা হয়ে থাকে। আর আস্ত ছোলা আমাদের দেশে আমরা রোজার সময় লক্ষ্য করেছেন যে ছোলাটাকে অনেক তেল দিয়ে ভুনে খাওয়া হয়। দর্শক, যে কোনো খাবারেরই কিন্তু রয়েছে আসলে অনেক পুষ্টিগুণ, কিন্তু সেই পুষ্টিটা আপনি কিভাবে পাচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনার রান্নার উপর। তাই আমার সাজেশন হবে খুব বেশি তেল দিয়ে ছোলাকে ভুনে তার পুষ্টিগুণটাকে নষ্ট করবেন না, বরং ছোলা সিদ্ধ করে তার সাথে টমেটো, শসা, কাঁচামরিচ, একটু অলিভ অয়েল বা একটু সরিষার তেল মিক্স করে নিলে সেটাই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। খাওয়ার আগে ও পায়খানার পরে সাবান অথবা ছাই দিয়ে ভালো করে অবশ্যই 2 হাত ধুয়ে নেবেন, তা না হলে যে কেউ আক্রান্ত হতে পারেন পেটের পীড়ায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: মেরুদণ্ডের যে সমস্যাগুলো নিয়ে রোগীরা ডাক্তারদের কাছে আসে, এর মধ্যে প্রধানতম হলো রোগীরা আসে যে কোমরে ব্যথা দিয়ে, এরপরে বলে ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এরকম সমস্যার কথা বলে। তো বেশিরভাগ এই কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা সাধারণ ব্যথা। এইগুলোর জন্য যদি আমরা চিকিৎসা করি তাহলেও 7 দিন বা 10 দিনে ভালো হয়। যদি চিকিৎসা নাও করি, একটি মুভমেন্ট রেস্ট্রিকশন করলে বা একটু রেস্ট নিলে এটা এমনিতেও ভালো হয়ে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।